অষ্টম অধ্যায় মনে করো এইটা হচ্ছে একটা বৃত্ত, এই একটা বিন্দুতে স্পর্শক আঁকলাম। স্পর্শক মানে কি? স্পর্শকটা হচ্ছে যদি বৃত্তটাকে যদি এরকম অঙ্কন করা যাইতো, তাহলে এই শুধু একটা বিন্দু দিয়ে একটা রেখা অঙ্কন করলে, দেখো বিন্দুগুলো যদি এরকম হতো বৃত্তে, তাহলে একটা বিন্দু দিয়ে যদি একটি সরল রেখা অঙ্কন করা যাইতো তাহলে তাকে বলা হতো স্পর্শক। কিন্তু আমরা যে স্পর্শক আঁকি, এইখানে যে স্পর্শক আঁকি, এখানে অনেকগুলা বিন্দু আছে, হাজার হাজার বিন্দু আছে। এই জন্য আবার বলি এই একটা বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা হইছে স্পর্শক। কিন্তু আমরা যখন স্পর্শক এরকম অঙ্কন করি, সেটার মধ্যে এখানে অনেকগুলা বিন্দু আছে। তাহলে এই অনেকগুলা বিন্দু আছে, কিন্তু তারপরও আমরা ধরবো এখানে একটা বিন্দুতে অঙ্কন করা হয়েছে একটা স্পর্শক, সেই স্পর্শক হচ্ছে পিটি স্পর্শক। আর বৃত্তের কেন্দ্র হয়েছে কত? ও। এবার দেখো আমরা আগে পড়ে আসছি কি, এতদিন আমরা পড়ে আসছি একটা রেখার উপর একটা রেখা আরেকটা রেখাকে সেট করলে, একটা রেখা আরেকটা রেখাকে সেট করলে উৎপন্ন কোণগুলো যদি 90 ডিগ্রি হয়, উৎপন্ন কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই রেখাটাই এইটার উপর লম্ব বলা হয়। আবার বলি, একটি রেখা আরেকটি রেখার উপর রেখাকে সেট করে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তাদেরকে লম্ব রেখা বলা হয়। কিন্তু আমাদের নতুন একটা ধারণা, সেই ধারণাটা হচ্ছে এইটা একটা রেখা, এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে আমরা যতগুলা রেখা অঙ্কন করব, তাদের মধ্যে ক্ষুদ্রতম রেখাটাই হচ্ছে এটার উপরে লম্ব। আবার বলি, উপরে একটা সারে বিন্দু নিয়েছি, বিন্দু নিয়ে অনেকগুলা রেখা অঙ্কন করছি। এই রেখাগুলার মধ্যে যে রেখাটা সবচাইতে ছোট, সেই রেখাটা হবে এই রেখার উপরে লম্ব। তো এবার আসো আমরা এইটার আলোকে আমরা ওইখানে লম্বটা প্রমাণ করব। তাহলে এইখানে কি আমরা ও বিন্দু থেকে এইটার উপর একটা কিউ বিন্দু, এবার ও পি যোগ করি আর ও কিউ যোগ করি। আমাদেরকে প্রমাণ করতে হবে এখানে কি পিটি লম্ব হইছে কত ওপি, এটা প্রমাণ করতে হবে। তো এবার আসো এইখানে পি বিন্দুতে পিটি স্পর্শক, পি বিন্দুতে পিটি স্পর্শক। এই পি বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, আর কিউ হইছে কোথায় অবস্থিত? বৃত্তের বাহিরে অবস্থিত। আমরাও একটু স্পর্শকের ব্যাপারে আমরা একটা জিনিস পড়ছিলাম আগে, এই সেটা একটা বৃত্ত, এটা তার কেন্দ্র। তাহলে কোন বিন্দুর ব্যাসার্ধ, কোন বিন্দুর দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয়, কোন বিন্দুর দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয়, তাহলে বিন্দুটা হবে বৃত্তের উপর অবস্থিত। আগে পড়ছিলাম কোন বিন্দুর দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয়, তাহলে ওই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত। আর বৃত্তের বিন্দুর দূরত্ব যদি ব্যাসার্ধ থেকে বেশি হয়, তাহলে সেটা হবে বৃত্তের বাইরে অবস্থিত। আমি মনে করি একটা আবার আগে এই জিনিসটা মেন বুঝার, একটা বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার রাখলাম, তাহলে এটা তো ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, একটা বিন্দু এ নিলাম যার দূরত্ব হলো 6 সেন্টিমিটার, তাহলে এ বিন্দুটা হবে কি এই বৃত্তের উপর অবস্থিত। আরেকটা বিন্দু নিলাম বি ইকুয়াল 5 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে 5 সেন্টিমিটার দূরে হলো বি বিন্দু অবস্থিত। আরেকটা বিন্দু নিলাম 3 সেন্টিমিটার, তাহলে সি বিন্দুটা অবস্থিত হবে কোথায়? বৃত্তের ভিতরে অবস্থিত হবে সি।
তাহলে এবার একটা জিনিস দেখো তোমরা, এখানে কে সবচেয়ে বড়? যেই বিন্দুর দূরত্ব ব্যাসার্ধ থেকে বেশি সেইটার বড়। তো এইখানে দেখো এই উফি, এই কিউ রয়েছে বৃত্তের বাইরে অবস্থিত, তো তাহলে উফি থেকে ও কিউ বড় হবে। যেহেতু ওইখানে ও ইয়াটা কিউ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত, সেহেতু ও কিউটা বড় হবে কার থেকে? উফি থেকে। এবার কিউ বিন্দুটা যদি এখানে হয় তাহলে বৃত্তের বাহিরে, এইখানে হলো বৃত্তের বাহিরে, কিউ বিন্দুটা এইখানে হলো বৃত্তের বাহিরে, অর্থাৎ কিউ বিন্দুটা পি বিন্দু বাদ দিয়ে যেখানে রাখুক না কেন, দেখো পি বিন্দু বাদ দিয়া এটার উপরে আর যত বিন্দু আছে সবগুলো বিন্দু বৃত্তের বাহিরে। পি বিন্দু বাদ দিয়া এই স্পর্শকের উপর যত বিন্দু আছে সবগুলো বৃত্তের বাইরে। এই জন্য কিউ বিন্দুটাকে পি বিন্দু বাদ দিয়া যেখানে রাখি না কেন ও কিউটা সব সময় বড় হবে আর ও পিটা সব সময় ছোট হবে। তার মানে অর্থ হচ্ছে কি, ও থেকে যতগুলা রেখা অঙ্কন করি ওই রেখা বরাবর এখানে ও পিটা হবে ছোট। ও পি যদি ছোট হয় তাহলে ও পিটা কার উপরে লম্ব? পিটি এর উপর লম্ব। হ্যাঁ, তোমরা একবার করে নাও। জানা জানা এদিকে আসো। আমরা পড়াবো, আমরা পড়াবো। গাড়ি এসে করেছে। মালিয়া যে জয়েন করতেছে না বেটে।
যা 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 খেলো খেলো আমি আর সহ্য হবে হ্যাঁ দেখা হচ্ছে তো তোমাদের এরপরেরটা হচ্ছে এরপরেরটা দেখো আচ্ছা অনুসিদ্ধান্ত 8 নাম্বারটা পড়বা যে বৃত্তের কোন বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায় বলে বলে যে বৃত্তের একটা বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যায় স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী স্পর্শকের বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী এই দুইটা উভয় পড়বা অবজেক্টিভ আসবে এগুলা অনুসিদ্ধান্ত 10 নাম্বার বৃত্তের কোন বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটি স্পর্শক হয় মানে বৃত্তের ব্যাসার্ধ এই যে বৃত্ত এটা হচ্ছে ব্যাসার্ধ এই ব্যাসার্ধের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এই লম্বটাই হবে স্পর্শক এই গেছে তিনটা অনুসিদ্ধান্ত এবার আসো উপপাদ্য তারপরেরটা বলছে কি বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হবে অনেক অনেক ইম্পর্টেন্ট উপায়টা এটা একটা বৃত্ত বৃত্তের বাহিরে একটা বিন্দু হইছে আমরা পি নিলাম পি থেকে স্পর্শক আঁকলাম এটা বি বিন্দু আরেকটা স্পর্শক আঁকলাম এটা হচ্ছে এ বিন্দু এই দুটা স্পর্শক অঙ্কন করা হলো এখন আমাদেরকে প্রমাণ করতে হবে স্পর্শক বিন্দু থেকে তাদের দূরত্ব সমান অর্থাৎ পি এ সমান সমান হচ্ছে কত পিবি এইগুলো আমরা প্রমাণ করা লাগবে হ্যাঁ তখন আমরা কি করব উ এ যোগ করব আবার উ বি যোগ করব উ বি যোগ করব উ এ উ বি আর উ বি যোগ করলাম এবার একটা জিনিস দেখো এখানে এপি স্পর্শক উ এ হইছে ব্যাসার্ধ তাহলে এটা 90 ডিগ্রি আবার দেখো এখানে সিবিএস স্পর্শক উবিএস ব্যাসার্ধ তাহলে এটা 90 ডিগ্রি এতটুকু তোমরা একটু দেখো তাহলে দেখো এই কোণটা সমকোণ হওয়ার কারণে কোণ ইউএফই আর কোণ ইউবিপি এর সমকোণ হওয়ার কারণে এটা সমকোণের ত্রিভুজ এটা সমকোণের ত্রিভুজ মানে ত্রিভুজ ইউপি আর সমকোণের ত্রিভুজ হইছে বিইউপি আমি কি এখন চলে যেতেছে আচ্ছা আমি আপনাদের একটু পরে কল দিলাম আমি হ্যাঁ আসসালামু আলাইকুম
ইয়া কি ঘুমাইতেছে? জয়েন করে না যে এরিকা? আচ্ছা ঠিক আচ্ছা। হ্যাঁ, এবার দেখো দুটোটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের হচ্ছে ত্রিভুজ হচ্ছে উপি। এই সমকোণী ত্রিভুজের ত্রিভুজ উপি, আবার এই সমকোণী ত্রিভুজের ত্রিভুজ হচ্ছে উপি। ও ত্রিভুজ কাকে বলে? সমকোণের বিপরীত বাহুকে ত্রিভুজ বলে। তাহলে এই সমকোণী ত্রিভুজের ত্রিভুজ উপি, এই সমকোণী ত্রিভুজের ত্রিভুজ উপি। এটা গেছে। এরপরে দেখো উএর সমান হচ্ছে কত? উবি। উএর সমান উবি কেন? উএর সমান উবি কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আর সমকোণী বলাতে দুইটা সমকোণ সমান। ওইখানে দুইটা এই কোণ আর এই কোণ সমান, এটা এইখানে বলা হয়ে গেছে যে সমকোণী ওইখানে। তাহলে দেখো এই ত্রিভুজের তিনটা জিনিস, এই ত্রিভুজের তিনটা জিনিস, এই ত্রিভুজের তিনটা জিনিস সমান। তার মানে ত্রিভুজ AOP সর্বসম ত্রিভুজ BOP। এই সর্বসম হলে কি হয়? FE সমান সমান হবে কত? BP। এই তাহলে খুব ভালোভাবে এটা শেষ করবা। অনেকে তো আজকে ক্লাস আছে নি? ওই নামটা কি তোমাদের? কি আইডি নাম কি দিছো এখানে? নাম ওঠে না, আমি তো দেখতেছি না। নাম কি দিছো দেখি? হাওয়াই X2 নাকি? আচ্ছা এরপরে তোমরা তাহলে গেছে এটা বায়োলজি তোমরা পড়ছো। আচ্ছা গতকালকে তোমরা পরীক্ষা দাও না কেন? গতকালকে কত 16 জন পরীক্ষা দিচ্ছে আর বাকিগুলা পরীক্ষা দাও নাই, এটি কোন কথা? পরীক্ষা দিতে ভালো লাগে না না? আচ্ছা যারা যারা পরীক্ষা দেয় না গার্ডিয়ানের কল করলে তারপরে হবে। হ্যাঁ তাহলে তোমরা এক কাজ করবা, এপি সমান তো এটা এটা ভালো করে পড়ে নিবা। হ্যাঁ তারপরে আসো বায়োলজি পড়া হয়েছিল সব একটা ছক্কা এবং একটা মুদ্রা নিক্ষেপের। যদি ছক্কার মুদ্রার কথা বলে তাহলে আগে ছক্কাটা লিখবা। তাহলে এই ছক্কা বৃত্ত দেওয়া যায়, এইভাবেও দেওয়া যায়। ছক্কার মধ্যে লেখা থাকে কয়টি? মোট হয়েছে 6টা নাম্বার থাকে, মোট 6টা নাম্বার থাকে। তাহলে 1, তারপরে হবে 2, তারপরে হবে কত? 3, তারপরে 4, তারপরে 5, তারপরে হচ্ছে কত? 6, এরকম।
দেখো ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6 পর্যন্ত। এবার ছক্কার পরে কি মুদ্রা, এটা হচ্ছে নতুন নিয়ম। এই মুদ্রা প্রত্যেকটা ঘরের মাথার মধ্যে এরকম লিখবা, মুদ্রার নাম লিখবা। এই মুদ্রা, তো মুদ্রা থেকে দুইটা ঘটনা করতে পারে। মুদ্রার মধ্যে কি আছে, হেডও আছে আবার টেলও আছে। দেখো হেড আছে আবার টেল আছে। তখন এই সম্ভাবনাটা কত হবে, 3h, এটা হবে 3h, এই সম্ভাবনা গোল বৃত্ত। তারপরে এটার মাথা তো হবে 3t, তাহলে এটারও দুটা ঘটনা ঘটবে, h আর হইছে t। তাহলে কি হবে, এখানে হবে কত 1h, তারপরে এটা হবে 1t। ঠিক এইখানেও দুটা ঘটনা ঘটবে, h t, তারপরে হবে কত, এটা হবে কত 2, তারপরে h। এরপরে এইটার মাত্রাটা ঘটনা কি হবে 2, তারপরে সেটি। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম করে লেখো। হ্যাঁ তোমরা অঙ্কন করো, সারে যে ভাবে অঙ্কন করছে এভাবে। এটাকে এইভাবেও করা যায়, অথবা এখানে সকালে নিচের দিকেও করা যায়। অর্থাৎ এই আর কি, মানে এক্স এর কাজ, আর এটাকে বলা হয় প্রবাবিলিটি। হ্যাঁ বাকিটা ফিল আপ করে তোমরা আঁকো এটা। আসসালামু আলাইকুম। না না, হ্যাঁ কেন, কয়জন, 7 জনে না? ও, তাহলে গাড়ি উঠে বলতাম, ওটা তো 45, ওটা তো 45। ওই ইয়া হচ্ছে গাড়ি বড়টা লাগবে, গাড়ি বড়টা লাগবে। মানুষ আসবে 7 জন, ওটা তো 7 জন মাল সামাল করবে। একটা কাম করে। সবগুলো লেখো।
এরপরে দেখো নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র এস ইকুয়াল কি হবে, সবগুলা লিখবো 1h 1p, এইভাবে সবগুলা লিখো 1p 2h 2p 2p, হ্যাঁ এভাবে লিখো একবারে 6 এ পর্যন্ত। হ্যাঁ লেখা হয়েছে সবগুলা? জি স্যার। এবার দেখো তোমার এটা তো নমুনা ক্ষেত্র লেখা হয়েছে, মোট নমুনা বিন্দু কয়টা দেখো তো। মোট নমুনা বিন্দু কয়টা? স্যার 12টা। হ্যাঁ, এবার দেখো তোমাদের অবজেক্টিভ আসলে এরকম যে একটা ছক্কা আর একটা মুদ্রা একত্রে নিক্ষেপ করছে, তাহলে মোট নমুনা বিন্দু কয়টি হবে? তাহলে ছক্কার মধ্যে বিন্দু কয়টি? 6টা। তারপরে মুদ্রাতে কয়টা আছে? মুদ্রাতে আছে 2টা, তাহলে 2টাকে গুণ করলে 6 দ্বিগুণ কত 12। অবজেক্টিভে কিন্তু এটা আসবে, এইভাবে আসবে যে একটা ছক্কা একটা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কয়টি। এই অবজেক্টিভের জন্য হইছে এরকম। এবার একই ভাবে দুইটা ছক্কা নিক্ষেপ করলে নমুনা বিন্দু কত হবে? তাহলে একটা ছক্কাতে হইছে কয়টা? 6টা। আরেকটা ছক্কাতে কয়টা হবে? 6টি। তাহলে 6 6 কতটি? 36টি নমুনা বিন্দু। মানে দুইটা ছক্কা একসাথে নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টা হবে? একটা ছক্কাতে 6টা, আরেকটাতে 6টা, তাহলে 6 6 গুণ করলে কয়টি? 36টি। ঠিক একই ভাবে তিনটা মুদ্রা যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে নমুনা বিন্দু হবে কয়টি? 2 কিউব সমান হচ্ছে কয়টি? 8টি। এবার যদি 10টি মুদ্রা যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে নমুনা বিন্দু হবে 2 টু দি পাওয়ার 10, প্রায় 1024টি হবে। বুঝছো নি কিভাবে যে যদি অবজেক্টিভে আসে নমুনা বিন্দুর সংখ্যা কিভাবে বের করে? হ্যাঁ এইভাবে বের করবা। এরপরে আসো আমরা এটা তো দেখাইছি কয়টি, এবার আসো দুটি ছক্কার নিক্ষেপের নমুনা বিন্দুটা কিভাবে লিখবা। এটা লিখতে হইব খাতার একেবারে মধ্যখানে, এটা পুরাতন নিয়ম দিয়ে করাবো। তোমরা খাতার মধ্যখান থেকে শুরু করবা। খাতা একবারে মাঝখান থেকে শুরু করবা, লিখবা ছক্কা। এখন শিখেছি দুটি ছক্কা নিক্ষেপে। প্রথম ছক্কা, এই লেখা
তারপরে কি লিখবা পুরাতন না নতুন ইউনিট শিখে একবারে গ্যাসাই না একটু এইখানে কত কি করব মাঝখানে দিলে সুন্দর হবে আচ্ছা মাঝখানে দিয়ে দিই কারণ এটা অনেক বিরাট একটা কাহিনী এই যে সবটা ছয়টা জিনিস আছে না ছয় দিকে দিয়ে দিই এই দিকে দিয়ে দিই 1 তারপরে এই দিকে দিয়ে দিই 2 এই দিকে দিয়ে দিই 3 এই দিকে দিয়ে দিই 4 একবার মাঝখানে একবার আগে সারে আঁকিনি তারপর তোমরা দেখো এই দিকে দিয়ে দিছি 5 এই দিকে দিয়ে দিছি 6 হ্যাঁ এভাবে আঁকো তোমরা আগে আচ্ছা যত কত দুলা কই গেছে কই গেছে নাকি কি রিপোর্ট করছে একটা লোক আছে আর একটা মানিকে ক্লিয়ার এরপরে দ্বিতীয় মুদ্রা আরে দ্বিতীয় সৎকা এই দ্বিতীয় সৎকা দিয়ে এবার কি করতে হবে এটাকে শাপলা ফুলের মতো বানাবে এটা লম্বা টান দিবে না A1 তারপরে হচ্ছে 2 3 4 5 6 এরকম এরকম দিয়ে কি করবা এখানে কি লিখবে এখানে হবে দেখো 1 তারপর 1 একটু দেখো স্যার একটা শেষ করে 1 1 কমা দিয়ে এখানে কত হবে আগে এটা লিখতে হবে 1 2 1 2 তারপরে এখানে লিখবা কত 1 3 তারপরে লিখবা কত এখানে 1 4 1 সব সময় আগে এখানে হবে কত 1 5 এবার এখানে হবে 1 6 এবার প্রত্যেকটার মাথার মধ্যে এরকম ফুল একটা থাকো কি করবা দ্বিতীয় মুদ্রা একটু আগে আমি বলছি গোল চিহ্ন দেওয়া যায় আবার ইয়াও দেওয়া যায় হ্যাঁ সব সময় দেখো এই দিক থেকে 1 একবার এই 1 তো এই দিক থেকে 1 নিচের দিক থেকে 1 তারপরে 2 তারপরে 3 তারপরে হচ্ছে 4 তারপরে 5 তারপরে হচ্ছে 6 1 টা হইব কত 2 দেখো 2 আগে 2 1 এই 2 নিচে আগে লিখতে হবে 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 এবার সবগুলো এরকম করে আঁকো তোমরা দ্বিতীয় মুদ্রা এটা 1 হ্যাঁ সব সময় 1 টা একই দিক থেকে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না সুশৃঙ্খলার মধ্যে লিখবা এই নিচের এইখানে 1 তারপরে এটা তো আঁকবা এরকম করে হ্যাঁ এইদিকে 1 আরে এটা
হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 1 এদিকে 1 হলে চলবে। এইভাবে এবার তোমরা অঙ্কন করে ফেলো পুরাটা। এটা আরো অনেক কাজ আছে, পুরা কমপ্লিট করবো, অর্ধেক কমপ্লিট করবো না। মাহি আমি তোমারটা দেখবো, কিন্তু পাটপাড়ি করে যে একটু ধরা কানা ভালো। এটা হবে 4-1, এটা হবে 5-1, এটা হবে 6-1। অথবা পরে কমপ্লিট করে নিও। এবার দেখো নমুনা ক্ষেত্র কিভাবে লিখবো। নমুনা ক্ষেত্র সেকেন্ড ব্র্যাকেট A1-1 প্রথম ব্র্যাকেট, 1-2 প্রথম ব্র্যাকেট, 1-3 প্রথম ব্র্যাকেট, 1-4, 1-5, 1-6। এরপর আবার নিচে চলে আসবা, নিচে এসে কি লিখবা 2-1, 2-2 এরকম করে 2-6 পর্যন্ত যাইবা। তারপরে 3-1, তারপরে এমনি যাইতে থাকবা, 4-1 যাইতে থাকবা, 4 আরে 5-1 যাইতে থাকবে এরকম। তারপরে 6-1, 6-2, 6-3, 6-4, 6-5, 6-6 এইখানে সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আসো এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। হ্যাঁ আচ্ছা, ওইটাও যতটুকু করছো বাসা থেকে কমপ্লিট নি করো, এটাও সারেটার মতন তুলো, তুলে আর বাসাতে কমপ্লিট করো। দেখো মনে রাখবা, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আর শেষে সেকেন্ড ব্র্যাকেট। এবার তোমাদের এইচডব্লিউ 6টি ছক্কা একত্রে নিক্ষেপ করলে কয়টি নমুনা বিন্দু হবে? হবে, এটা হচ্ছে অবজেক্টিভ। মানে সংক্ষেপে উত্তর লিখে দিবা শুধু। বলা হলে বলো। তুলসী। এরপর হচ্ছে একটি ছক্কা দুটি মুদ্রা। আবার ছক্কা হচ্ছে একটি, মুদ্রা হচ্ছে দুইটি। একটি ছক্কা দুইটি মুদ্রা। সবসময় ছক্কার মুদ্রা যদি দেওয়া থাকে আগে ছক্কা রাখতে হবে। তাহলে আমরা লিখব ছক্কা। হ্যাঁ 6টা অঙ্কন করে ফেলবো, এত বড় টান দেওয়া লাগবে না, ছোট দিলে চলবে। 1 2 3
4 5 6 তোমরা একটু মিলাই সুন্দর করে নিও। এবার এখানে হলো প্রথম মুদ্রা। প্রথম মুদ্রা প্রত্যেকটা বক্সে প্রথম মুদ্রা লিখে ফেলবা। এরপরে হবে কি প্রথম মুদ্রা কি হইব এস, তারপরে সিটি, তারপরে এটার এস, তারপরে সিটি, এস টি, এস টি, এস টি, তারপরে এস টি, তারপরে উপরে লেখা দ্বিতীয় মুদ্রা, দ্বিতীয় মুদ্রা লেখা আবার এস, তারপরে সিটি, এস টি, এস 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 টি, এস টি। আচ্ছা এইভাবে সবগুলাকে লিখবা। লেখার পরে দেখো অলরেডি ঠিক আছে, বাকিটি কি লিখবো আমরা। এখানে শূন্য দিয়ে কি হইব দেখো, শূন্য দিয়ে কি হইব 1 এস এস, 1 এস এস, তারপরে এখানে এরকম বলবৃত্ত দিয়ে কি হবে এ 1 এস টি, 1 এস টি, তারপরে দেখো এখানে কোন চিহ্ন দিব দিয়ে কি হইব 1 টি এইচ, তারপরে এখানে কোন চিহ্ন দিয়ে কি হবে 1 টি টি, 1 টি টি। এইভাবে করে তোমরা বাকি পুরোটা কমপ্লিট করে নাও। এখানে কোন চিহ্ন হবে 2 এস এস, এস এস, এখানে হবে কত 2 এস টি, 2 এস টি। হ্যাঁ এইভাবে পুরা আমি আর লিখতেছি না, পুরোটা কমপ্লিট করবে তোমরা। হ্যাঁ এরপরে এই সবগুলা মিলে তোমরা নমুনাকে তো লিখবা, এটাও তোমরা কমপ্লিট করবা। এরপরে আসো আরেকটা তথ্য, তোমরা উদাহরণ 8, উদাহরণ 8 তো করবা, উদাহরণ 9 করবা, আর এখানে কাজগুলো করবা। আর এবার একটু অনুশীলনতে যায়। অনুশীলনে তোমরা 15 নম্বরে দেখো, কোন একজন লোক ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত। একজন লোক ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাবে। অনুশীলনে 15 দেখো, কোন একজন লোক ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত, রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা এত। অলরেডি ট্রি ব্যবহার করো, তাহলে রাজশাহী যাওয়ার ঘটনাকে আমরা কি ধরবো আর ধরবো। তো আমি তো হারাই গেছি। হ্যাঁ ঢাকা থেকে রাজশাহী যাবে কোথায়, ঢাকা থেকে রাজশাহী, ঢাকাকে আমি ডি ধরছি, তোমরা বানান করে লিখবা। ঢাকা থেকে যাবে রাজশাহী, রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত, তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, যাবে রাজশাহী ট্রেনে,
যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 9/5। তাহলে সে ট্রেনে যাইতেও পারে আবার নাও যেতে পারে, তাহলে ট্রেনে গেলে হইছে এটা, আর ট্রেনে নাও হইতে পারে, ট্রেনে নয়। তাহলে ট্রেনে নয়। দেখো রাজশাহীতে দুই ভাবে যাইতে পারে, কিভাবে? ট্রেনে যাইতে পারে আবার ট্রেনে নাও যাইতে পারে। বুঝছি কিভাবে? কারণ হচ্ছে কি, এখানে সম্ভাবনা যদি 100% হইতো, 100% বা যদি শুধু 1 হইতো, তাহলে শুধু ট্রেনে যাইতো। যেহেতু সম্ভাবনা 9/5, আরো বাকি রয়েছে 9/4। দেখো 9/5 ভাগ গেছে এখানে, আরো 9/4। ওই 9/4টা কি? ওই 9/4টা হচ্ছে কি, সেই ট্রেনে যাবে না, অন্য মাধ্যমে রাজশাহীতে যাবে। এই জন্য কি লিখছি, বইয়ের মধ্যে বলা আছে ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত, আমরা আবার ট্রেনে না যাওয়ার সম্ভাবনা বলি। এবার গেছে, মনে করো রাজশাহীতে গেছে, ট্রেন দিয়ে রাজশাহীতে গেছে। এবার রাজশাহী থেকে কোথায় গেছে দেখো, রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা কত? 7/2। রাজশাহী থেকে যাবে দিনাজপুর, দিনাজপুর তো ওইখানে হইছে বাসে, হ্যাঁ বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 7/2। তাহলে বাসে সে বাসও যাইতে পারে আবার বাসে নাও যাইতে পারে। কেমনে বুঝছি? কারণ 7/2 এখানে যাওয়ার সম্ভাবনা হচ্ছে বাসে, আরো 7/5টা ভাগ রয়ে গেছে, সেটা হবে বাসে 9। বাসে 9 কত হবে? 7/5। এটা আমরা এটা মুখস্থ, মানে মনে মনে ক্যালকুলেশন করে আমরা লিখে ফেলবো। তারপরে এখানে হবে দিনাজপুর। এরপরে আসো, এইখানেও যদি সে ট্রেনে যায় তো তাহলে এই ঘটনাটা ঘটবে। যদি ট্রেনে যায় তাহলে এই ঘটনাটা ঘটবে, আর ট্রেনে না গিয়ে যদি এইভাবে যায় তাহলে কি হবে? এই রাজশাহী থেকে বাসে গেল। দেখো এইখান থেকে যদি এই শাখাতে যায় তাহলে এই ঘটনা, এই শাখাতে না গেলে তো ঘটনা ঘটবে এগুলা। তাহলে আবার এই বাসে 7/2 এইখানে বল দিনাজপুর, এই বাসে 9 7/5 এই দিনাজপুর। তো তোমরা এক কাজ করবা, তোমাদের কাজ হচ্ছে শুধু ইয়া করা, আজকে শুধু প্রবাবিলিটি ট্রি গুলা, বইয়ের মধ্যে যতগুলা প্রবাবিলিটি ট্রির কথা বলবে সবগুলা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা। হ্যাঁ, এতটুকু পড়া রয়ে গেল। আল্লাহ হাফেজ। আর কেমিস্ট্রি পরীক্ষা হচ্ছে আগামীকালকে প্রাইভেট নাও। প্রাইভেট হচ্ছে তোমাদের এখন থেকে শনি সোম বুধ